শুরু করব আজ থার্ড এপিসোড অর্থাৎ পার্ট নাম্বার 3 তোমাদের জন্য কিন্তু আমি আজকে নিয়ে এসেছি। তো আজকেও কিন্তু আমরা মোস্ট ইম্পর্টেন্স অ্যান্ড মোস্ট ইনক্রিডিবল যে অঙ্কগুলো রয়েছে, একটু লেন্দি বাট পরীক্ষার কিন্তু ইম্পর্টেন্স আমাদের জন্য, সেই রকমই কিন্তু অঙ্কের সম্ভার নিয়ে আজকের ভিডিও। তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অঙ্কগুলোকে বোঝার চেষ্টা করো। আর পরীক্ষার হলে তোমাদের যদি অঙ্কগুলো যদি আসে, অবশ্যই এই নিয়মগুলোকে ফলো করে তোমরা অঙ্কগুলোকে সলভ করবে, দেখবে অনেক সহজে অঙ্কগুলো কিন্তু তোমাদের সলভ হয়ে যাচ্ছে। তো চলো কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আমরা প্রথমেই শুরু করব 6 দাগ থেকে, তাই না? তো যারা যারা পার্ট 1 পার্ট 2 দেখোনি তাদেরকে বলবো পার্ট 1 পার্ট 2টা কিন্তু ডেসক্রিপশনে লিংক থাকবে, অবশ্যই দেখে নিও। তো চলো আমরা 6 দাগ থেকে স্টার্টিং করছি আজকে। 6 দাগের অঙ্ক থেকে স্টার্টিং করব আজকে আমরা। চলো 6 দাগ। 6 দাগের অঙ্ক কি বলেছে একটু আমরা পড়ি, তারপর আমরা অঙ্কগুলোকে সলভ করি। আমাদের গ্রামে একটি বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার। মানে আমাদের গ্রামে একটা কি আছে, বর্গাকার কি আছে, জমি আছে, তাই না? আমরা যদি মনে করি এটা সেই বর্গাকার জমি, এই যে এটা সেই বর্গাকার জমি, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে? 300 করে। বাহ, 300 মিটার। তাহলে এটাও 300 মিটার, এটাও 300 মিটার করে কিন্তু আমাদের বর্গাকার জমি আছে। খুব ভালো। আচ্ছা, এবার কি হয়েছে? এবার বলেছে যে এই বর্গাকার জমির চারিধারে একই উচ্চতার 3 ডেসিমিটার চওড়া দেওয়াল দিয়ে ঘিরবো। দেওয়াল দিয়ে ঘিরি আর যাই করি বুঝতেই পারছি যে যদি দেওয়াল তোমাকে দিতে হয় তাহলে এইটা কিন্তু একটুখানি কনফিউশনের ব্যাপার তোমাদের ক্ষেত্রে, অনেকেই এটা বুঝতে পারে না। দেওয়াল কিন্তু সবসময় জমির ভেতরে দিতে হয়। মাথার মধ্যে ঢুকলো? এটা অনেকে ভাবে জমির বাইরে দেবো, আর বাইরে দিলেই কিন্তু ভুল হয়ে যাবে। তার কারণ তোমার বাড়ির দেওয়াল তুমি যদি লোকের বাড়ির উঠানে গিয়ে দাও তাহলে লোক মারবে তো আমাদের, নাকি? তাহলে মাথায় রাখতে হবে দেওয়াল সবসময় আমরা জমির কিসে দেবো? ভিতরের পার্টটাতেই দেবো। তাহলে আমাদের এই ভিতরের পার্টটাকে আমরা একটু অন্য কালি দিয়ে মার্ক করছি। তাহলে আমাদের সমান চওড়া দেওয়াল রয়েছে, এই যে সমান চওড়া কি আছে? দেওয়াল আছে। এটা হচ্ছে দেওয়াল, আমাদের এই পার্টটা হচ্ছে দেওয়াল। এটা দেওয়াল এঁকে দিলাম, তোমাদের চোখের সামনে দেখতে পাচ্ছ, দেওয়াল এঁকে দিলাম। তাহলে এই দেওয়ালটা কত মিটার চওড়া আছে? এই দেওয়ালটা কিন্তু চওড়া আছে হচ্ছে 3 ডেসিমিটার চওড়া। এটা আমাদের কিন্তু একটু গুরুত্ব দিতে হবে। 3 ডেসিমিটার আমাদের কিন্তু দেওয়াল চওড়া। ডেসিমিটার আমাদের দেওয়াল কিন্তু চওড়া, এটা মাথায় রাখতে হবে। তাহলে 3 ডেসিমিটার মানে কত মিটার? 0.3 মিটার। তাহলে কিলো হেক্টর ডেকা মিটার ডেসি, তার মানে 0.3 মিটার, কি তাই তো? এটা আমরা বের করে রাখলাম, যদি আমাদের কোনো কাজে লাগে অবশ্যই কাজে লাগাবো। তাহলে এবার কি করতে হবে? আটটুখানি পুরি, এখনো পড়াই শেষ হলো না। তাহলে হিসেব করে দেখি 100 বর্গমিটার জমিতে যদি 5000 টাকা খরচ হয় দেওয়াল দিতে, তাহলে মোট কত টাকা খরচ হবে? তার মানে আমাদের এখন এই দেয়ালের ক্ষেত্রফলটা বের করাটা বাধ্যতামূলক। যদি আমরা দেয়ালের ক্ষেত্রফল আজকে বের করতে পারি তাহলে তো ওই টাকার হিসেবে আমরা হিসেব নিকাশ করতেই পারবো। কি পারবো তো? তা চলো আমরা করে ফেলি। তাহলে প্রথমে আমরা একটু লিখি যে দেওয়াল সমেত, যে দেওয়াল সমেত, দেওয়াল সমেত জমির ক্ষেত্রফল, জমির ক্ষেত্রফল, দেওয়াল সমেত জমির ক্ষেত্রফল। তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছো বর্গক্ষেত্রের একটা বাহু জানা থাকলে কি হয়? বর্গক্ষেত্রের বাহু স্কয়ার ক্ষেত্রফল। তার মানে আমাদের বাহুর দৈর্ঘ্য কত? 300। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে 300 স্কয়ার হচ্ছে জমির ক্ষেত্রফল। পেয়ে গেলাম, বোঝা গেল? তাহলে এবার একটু ভালো করে বুঝতে হবে, আমাদের 0.3 করে কমেছে দুই দিক থেকে। তাহলে আমাদের মোট কত কমেছে? 0.6 কমে গেছে। তার মানে দৈর্ঘ্যের দিকে 0.3, প্রস্থের দিকে 0.3। তাহলে জমির এই যে এখন লেন্থ গুলো হয়েছে 300 বিয়োগ 0.6, তাই না? তাহলে আমরা এখন লিখব যে দেওয়ালের কারণে, যে দেওয়ালের কারণে, কারণে জমির দৈর্ঘ্য হ্রাস পেয়েছে, তাই না? তাহলে হ্রাস পেয়ে কত হয়েছে? তাহলে 300 বিয়োগ 0.6, তাহলে কত হয়? 300 বিয়োগ 0.6, তাহলে কত হবে? 299.4। এত মিটার হয়ে গেছে এখন, 299.4। ক্লিয়ার? এবার অনেকে ভাবছে 0.6 কি করে আসলো? 0.3 উভয় দিক থেকে কমেছে, তাহলে 0.3 গুণ 2, দুই দিক থেকে কমেছে, তাহলে 0.6। তাহলে এবার আমরা বের করব যে দেওয়াল বাদে, দেওয়াল
বাদে জমির ক্ষেত্রফল, জমির ক্ষেত্রফল, দেওয়াল বাদে জমির ক্ষেত্রফল। তাহলে এবার দেওয়ালটা বাদ দিয়ে শুধু ভিতরের পার্টটার ক্ষেত্রফল কত? তাহলে সেটা হচ্ছে 299.4 তার হোল স্কয়ার। সবাই আমার সাথে একমত? তাহলে এটা অলরেডি আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে এত বর্গ মিটার, এত মিটার স্কয়ার লিখে দিলাম, এটাও এত মিটার স্কয়ার। ক্লিয়ার? তাহলে আমরা যদি এখন টোটাল দেওয়াল সমেত জমির ক্ষেত্রফল থেকে দেওয়াল বাদে জমির ক্ষেত্রফল বিয়োগ করে দিই, তাহলে কি পড়ে থাকবে? দেওয়ালের ক্ষেত্রফল পড়ে থাকবে। তাহলে আমরা এখন এখান থেকে দেওয়ালের ক্ষেত্রফল বের করব। তাহলে আমরা এখন এখান থেকে বের করব দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে দেওয়ালের ক্ষেত্রফল আমরা এখন বের করব। তাহলে দেওয়ালের ক্ষেত্রফল, তাহলে টোটাল 300 স্কয়ার, তার থেকে বিয়োগ করব 299.4 তার স্কয়ার। ক্লিয়ার? তাহলে এটা কিসের সূত্র? স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। তো কি সবাই একমত তো? স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা বলতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কি তাই তো? তাহলে এবার যোগ বিয়োগটা একটু বলে সাহায্য করো। 300 সাথে 299.4 যোগ করলে কত হয়? 599.4। আর তার সাথে 300 থেকে 299, তাহলে 0.6। তাহলে এই যে ক্ষেত্রফলটা পেলাম, তাহলে এবার বলে দিয়েছে না এক প্রতি 100 বর্গ মিটারে খরচ কত টাকা? 500 টাকা। বইতে বলে দিয়েছে যে 100 বর্গ মিটারে রাস্তা বানাতে খরচ হয় 500 টাকা। তাহলে একে কত আর আমাদের এতই কত? 500 না 5000 টাকা? 5000 টাকা। তাহলে প্রতি 100 মিটারে খরচ হয় কত টাকা? 5000 টাকা। তাহলে আমরা এখন লিখব যে প্রতি 100 মিটার স্কয়ারে খরচ, তাই তো, কত টাকা? 5000 টাকা। এটা কিন্তু আমার আলাদা পার্ট। তাহলে 1 মিটার স্কয়ারে খরচ কত? তাহলে 5000 বাই 100। কি সবাই আমার সাথে একমত? আর আমাদের যেটা বেরোলো অর্থাৎ 599.4 ইন্টু 0.6। দেখো তোমরা সবাই ভাবতে পারো স্যার এগুলো গুণ করছেন না কেন? এগুলো আমি ইচ্ছা করে গুণ করছি না, যাতে আমাদের কাটাকাটিতে সুবিধা হবে। এখন এইগুলো যদি গুণ করতে হতো অনেক বড় সাইজের হতো, তার থেকে আবার শর্ট হয়ে যাচ্ছে। তাহলে 5000 বাই 100 ইন্টু 599.4 ইন্টু 0.6। তাহলে এবার দেখো কাটাকাটি করছি। তাহলে এখান থেকে পয়েন্ট তুললাম, কত হলো? 10। পয়েন্ট তুললাম 10, তাই না? তো এবার দেখো এখান থেকে দুটো শূন্য কেটে গেল, এখান থেকে একটা শূন্য কেটে গেল। তাহলে আমার থাকলো 5 দুগুণ কত? 10, 3 দুগুণ 6। তাহলে যেটা গুণ করে আসবে সেটা অ্যান্সার। তাহলে 3 এ 4 12, 2 হাতে 1, 3 নং 27, 28 হাতে 2, 3 নং 27, 28, 29 হাতে 2, 3 5 15, 16, 17। তাহলে এই টাকাটা আসলো 17982 রুপিস, মানে এত টাকা 17982 টাকা আমাদের খরচ হবে। কিসে খরচ হবে? ওই রাস্তাটা তৈরি করতে খরচ হবে। আশা করছি অঙ্কটা ক্লিয়ার হয়ে গেল, কি তাই না? তাহলে আবার একবার বুঝিয়ে দিই। তাহলে আমাদের একটা জমি ছিল, সেই জমির ভিতরে আমরা সবসময় দেওয়াল দেবো। মানে মনে রাখবে যে দেওয়াল দিতে গেলে জমির ভিতরে দিতে হয়। কোথায় দিতে হয়? জমির ভিতরে দিতে হয়, বাইরে দিলে লোকে মারবে এসে। তো সেখান থেকে 3 ডেসিমিটার ছিল, ওটাকে মিটারে কনভার্ট করলাম, 0.3 মিটার হলো। তাহলে আমরা প্রথমে একবার দেওয়াল সমেত জমির ক্ষেত্রফল বের করলাম 300 স্কয়ার। আর দেওয়ালের কারণে জমির দৈর্ঘ্য কি হয়েছে? হ্রাস পেয়েছে। দৈর্ঘ্য হ্রাস পাওয়া মানে উভয় দিক থেকে হ্রাস 0.6। তার মানে এখন মাঝখানের যে বড় ক্ষেত্রটা সেটা 299.4 মিটার করে রয়েছে এক একটা। তাহলে এখানে দেওয়াল বাদে জমির ক্ষেত্রফল এত আমি এই অবস্থায় রেখে দিয়েছি। যারা পাগলের মতো এগুলোকে স্কোয়ার করতে শুরু করবে তাহলে কিন্তু তাদের অনেকটা বড় সাইজ হয়ে যাবে, বোঝা গেল? তাহলে এবার দেওয়ালের ক্ষেত্রফল বের করলাম। তাহলে কি করে বের করলাম? টোটাল জমির ক্ষেত্রফল থেকে মাঝখানের জমিটুকু বিয়োগ করে দিলাম, তাহলে দেওয়ালের ক্ষেত্রফল বেরিয়ে গেল। তাহলে 100 মিটার স্কয়ারে খরচ 5000 টাকা, একে কত আর আমাদের এই ক্ষেত্রফলে কত? তাহলে উত্তর 17992 টাকা। তো এই 82 টাকা। তো এইরকম কিন্তু ইজি ভাবে আমাদের অঙ্কগুলো কিন্তু সলভ হয়। তো তোমরা যারা এখনো ভাবছো যে অনলাইনে ভর্তি হব কি হব না, তারা একদম না, মানে ভাবার কোনো প্রশ্নই আসে না। তাড়াতাড়ি করে অনলাইনে ভর্তি হয়ে যাও। দেখো তোমরা অনলাইনে ভর্তি হলে আমাদের প্রফিট, এটা তো সাধারণ ব্যাপার, কিন্তু একটা জিনিস ভেবে দেখো
তোমরা কি তোমাদের কি কোনো প্রফিট নেই, তোমরা কি কিছু শিখতে পারবে না, এটাও কিন্তু ভুল ধারণা রয়েছে তোমাদের। তাই যারা যারা অনলাইনে পড়বে ভাবছো শুধু ভিডিও দেখলে হবে না, আমাদের অনলাইনে কিন্তু ভর্তি হলে তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের রেকর্ডেড ভিডিও, সেখান থেকে লাইভ ক্লাস সমস্ত কিছুই কিন্তু রয়েছে। প্রচার বলবো না, তার কারণ প্রচার তো না করলে কেউ চিনবে না জানবে না, এটা সাধারণ ব্যাপার। কিন্তু এই না একটা অঙ্ক করিয়ে তাড়াতাড়ি করে আমাদের ক্লাস জয়েন করে এমন কোনো ব্যাপার নেই। তোমরা দেখো পার্ট টু পার্ট আমরা প্রত্যেকটা অঙ্কই কিন্তু তোমাদের জন্য সলভ করে দিচ্ছি। তো চলো তোমরা করে নাও 6 দাগের অঙ্ক, এরপর আমরা আরো অনেক অঙ্ক কিন্তু আজকে এই ক্লাসটাই করাবো। তো তাড়াতাড়ি করে টুকে নাও, বোর্ডটা কিন্তু আমি মুছে দেবো। আমরা 9 দাগের অঙ্কটা করব, খুব ইন্টারেস্টিং অঙ্ক। অনেকেই এই অঙ্কটা পারছে না, এর জন্য আমাকে করতে হচ্ছে, কিছু করার নেই। তো 9 দাগের অঙ্কটা আমরা এবার করে ফেলি। আমি চেষ্টা করব যতটা সহজ পদ্ধতিতে করানো যায় অঙ্কটা। চলো, একটি হল ঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার, উচ্চতা 4 মিটার। খুব ভালো। একটা ঘর আছে, সেই ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলা আছে। কি করতে হবে দেখি একটু। ঘরটিতে 3টি জানালা আছে, ভালো, দরজা আছে, 4টি আবার জানালা আছে, খুব ভালো। ঘরটির প্রতি বর্গমিটারে 70 টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচ পড়বে? বাহ! তাহলে তোমরা আমাকে বলো, যারা তোমরা সাধারণ জ্ঞানবোধ আছে তারা একটু আমাকে বলো যে ঘরে আমরা যদি কোনো কাগজ লাগাই, তাহলে সেই কাগজগুলো লাগাবো কোথায়? ছাদের মানে উপরে, মানে নাকি মেঝেতে, কোনটা? আমরা লাগাবো দেয়ালে। আমরা তো 4 দেয়ালে লাগাবো। কেউ কি দেখেছো যে সিলিং এ লাগাচ্ছে বসে বসে, কিংবা যেখানে লোকে হাঁটাচলা করবে খাট রাখা সেখানে লাগাচ্ছে বসে বসে? তাহলে আমরা ঘর যখন সাজাই জন্মদিন বা কোনো অনুষ্ঠানে, তখন আমরা দেয়ালগুলোকে কভার করার চেষ্টা করি। তাহলে আমরা রঙিন কাগজ লাগাবো দেয়ালে। তার মানে অঙ্কটা একদম ইজি। তাহলে আমরা যদি এই ঘরটার 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে অঙ্ক শেষ হবে। এবার দেখো, অনেকে যেটা ভুল করবে, 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করার পর ওরা টাকাটা গুণ করে দিতে পারে। কিন্তু না, 4 দেওয়ালের মধ্যে তো জানালা দরজাগুলো রয়ে গেছে, তা সেই জায়গাগুলো তো ব্ল্যাঙ্ক, মানে ওগুলো তো ব্ল্যাঙ্ক রয়েছে, মানে ফাঁকা জায়গা, ওখানে তো আর কাগজ পড়বে না। তাহলে টোটাল 4 দেওয়ালের ক্ষেত্রফল আমরা বের করব প্রথমে, তারপরে জানালা দরজার আলাদা আলাদা করে ক্ষেত্রফল বের করব, তাদের যোগ করব, করে কি করব, টোটালটা থেকে বিয়োগ করে দেবো। তাহলে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে আমাদের 4 দেওয়ালের ক্ষেত্রফল। বোঝা গেল? তাহলে আমরা প্রথমে লিখব যে জানালা, আমরা প্রথমে লিখব জানালা ও দরজা, জানালা ও দরজা সমেত 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে তোমরা সবাই জানো যে 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে আমরা করি এক কথায় পরিসীমা ইন্টু উচ্চতা, তাই না? তার মানে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা। তোমরা আমাকে মানগুলো একটু বলো। দৈর্ঘ্য কত? 4 মিটার। 4 মিটার। প্রস্থ কত? 6 মিটার। আর উচ্চতা কত? 4 মিটার। 4 মিটার। তাহলে দেখো 6 আর 4 কত হয়? 10 দুগুণ 20, আর 4 কুড়ি তাহলে 80 বর্গ মিটার। তাহলে এটা কিন্তু জানালা দরজা সমেত 4 দেওয়ালের ক্ষেত্রফল কত? 80 বর্গ মিটার। আচ্ছা, এবার আমরা কি করব? 3টি দরজার ক্ষেত্রফল বের করে ফেলবো, ঠিক আছে? তাহলে আমরা এখন 3টি দরজার ক্ষেত্রফল বের করব। তাহলে 3টি দরজার ক্ষেত্রফল, 3টি দরজার ক্ষেত্রফল। তাহলে দেখো ওরা বলে দিয়েছে এক একটা দরজার 1.5 মিটার আর 1 মিটার করে আছে। তার মানে 1.5 পক্ষে 1.5, তার মানে 3টির ক্ষেত্রে কত হবে? 3 গুণ 1.5, তাহলে 1.5 গুণ 3, তার মানে 4.5 বর্গ মিটার। সবাই আমার সাথে একমত তো? তাহলে এবার 4টি জানালার ক্ষেত্রফল। তাহলে এক একটা জানালার ক্ষেত্রফল কত? 1.2 মিটার। তাহলে 1.2 মিটার ইন্টু 4টে, তাহলে 4 বারং 48, মানে 4.8 বর্গ মিটার। ক্লিয়ার? তাহলে আমরা যদি এখন এদের মোট বের করি, মোট ক্ষেত্রফল বের করি একবারে, তাহলে মোট ক্ষেত্রফল, তাহলে যোগ করলে কত হবে? 8 5 13 3 4 4 8, 9.3 বর্গ মিটার। ঠিক কি না?
তাহলে মোট জানলা দরজা মিলিয়ে কতটুকু জায়গা দখল করে রেখেছে? 9.3 বর্গ মিটার। তাহলে এবার আমরা বের করব যে জানালা ও দরজা বাদে দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে দেওয়ালের ক্ষেত্রফল, তাহলে দেওয়ালের মোট ক্ষেত্রফল কত ছিল? 80, তার থেকে বিয়োগ হবে 9.3, তাহলে অ্যান্সার কত হবে? 80 বিয়োগ 9.3 70.7 এত বর্গ মিটার। ব্যাস, অঙ্ক তো আমাদের হাতের মুঠোতে চলে এসেছে। তাহলে ওরা বলে দিয়েছে 1 বর্গ মিটারে খরচ কত টাকা? 70 টাকা। এততে কত? তাহলে আমরা লিখব যে 1 বর্গ মিটারে খরচ কত টাকা? 70 টাকা। তাহলে 70.7 বর্গ মিটারে খরচ কত টাকা? 70 ইন্টু 70.7, তাই না? তাহলে এখান থেকে একটা পয়েন্ট তুললাম 10, এটা কেটে গেল, তাহলে কত টাকা? তাহলে 7 7 49, তাই না? 4 আর 7 7 49, 4949, তাই তো? একদম 49 4949 টাকা কিন্তু টোটাল খরচ। তাহলে একদম ইজি অঙ্ক তো, দেখলে কি করে করলাম। তাহলে জানলা দরজা সমেত 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করলাম, 3টি দরজা 4টি জানালার মোট ক্ষেত্রফল বের করলাম, জানলা দরজা বাদে দেওয়ালের ক্ষেত্রফল বের করলাম। 1 বর্গ মিটারে খরচ হচ্ছে 70 টাকা কাগজ লাগাতে, তাহলে 70.7 কত? তাহলে 4949 টাকা হচ্ছে খরচ। চলো নেক্সট অঙ্কের জন্য অপেক্ষা করো, তার আগে এটা টুকে নাও। চলো এবার একটু 11 দাগটা করা যাক। তোমরা তো আশা করছি বুঝতে পারছো অঙ্কগুলো। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করবে অবশ্যই, কেননা তোমাদের কিন্তু কমেন্ট আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। তোমাদের কাছে আমি কোনো টাকা চাইছি না, কিন্তু একটা কমেন্ট চাইছি, যে একটা কমেন্ট অন্তত তোমরা করো যে কেমন বুঝতে পারলে অঙ্কগুলো। তো অঙ্কগুলো যদি না বুঝতে পারো সেটা আমাকে বলতে হবে, নেক্সট ভিডিওতে আবার রিকভারি করতে হবে। ওকে, আমাদের অঙ্কটায় আছে সুজাতা 84 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার কাগজের ছবি এঁকেছে। দেখো, ও আয়তাকারের ছবি আঁকুক আর কি আঁকুক আমার জন্য লাভ নাই, শুধু এইটুকু আমি বুঝতে পেরেছি ও যাই করছে না কেন সেটা একটা আয়তক্ষেত্র, তাই না? তাহলে সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? 84 বর্গ সেন্টিমিটার। এবার কাগজের দৈর্ঘ্য প্রস্থের অন্তর 5 সেন্টিমিটার। তাহলে সুজাতার কাগজটির পরিসীমা কত? বাহ, দেখো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আমার যদি এখন দৈর্ঘ্য প্রস্থ কেউ বলে দিত, তাহলে আমি এখনই 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মারতাম, আর কি হয়ে যেত? পরিসীমা বেরিয়ে যেত। কিন্তু আমাকে তো কেউ বলে দেবে না, আমাকেই নিজেকেই বের করে নিতে হবে। তাহলে আমি একটু সেই সুজাতার আঁকা আয়তক্ষেত্রটাকে একটু তোমাদের সামনে ড্র করে দিই, দেখি। এই যে আয়তক্ষেত্র, তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? ওকে, 84 সেন্টিমিটার স্কয়ার। এখন একটা ছোট কথা ওরা বলে দিয়েছে আমাদের, যে দৈর্ঘ্য প্রস্থের অন্তর কত বলে দিয়েছে? দৈর্ঘ্য প্রস্থের অন্তর হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমাদের যদি প্রস্থ x হয়, তাহলে দৈর্ঘ্য x প্লাস 5, ঠিক কি না? তাহলে এইটুকুতেই আমাদের খেলা আজকে শেষ হয়ে যাবে। তাহলে আমরা এখন লিখবো যে মনে করি আয়তক্ষেত্রের, সবাই তাকাও ওটার দিকে, আয়তক্ষেত্রের প্রস্থ x আর দৈর্ঘ্য কত? x প্লাস 5, এত সেন্টিমিটার, এটা এত সেন্টিমিটার। ক্লিয়ার হলো? তাই দৈর্ঘ্য প্রস্থের অন্তর বলা ছিল, সেখান থেকে আমরা দৈর্ঘ্য প্রস্থ কিন্তু আইডেন্টিফাই করে ফেললাম। তাহলে এবার আমরা চলে যাব অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, প্রশ্ন মতে, যে আমরা যে দৈর্ঘ্য প্রস্থ বের করেছি, তাহলে সেটা যদি গুণ করি, তাহলে সেটা গুণ করলে মানেই হচ্ছে ক্ষেত্রফল, তার মানে 84। কি সবাই একমত? বুঝতে পারলে সবাই? বুঝতে পারলে? ইয়েস অর নো? ইয়েস। তাহলে x ইনটু x প্লাস 5 সমান সমান কি? 84, যে আমাদের ক্ষেত্রফল সমান সমান যে পণ্ডিত বই লিখেছে তার। তাহলে এবার আমরা এখান থেকে কি করব? সলভ করব। তো চলো, x গুণ x করলে কি হয়? x স্কয়ার প্লাসে প্লাসে 5x, তাহলে এদিকে থাকলো -84 ইকুয়াল টু 0। বুঝতে পারলে সবাই? তাহলে এবার একটা ছোট্ট মিডল টার্ম আমরা করে দেব। তাহলে 84, আমরা বুঝতেই পারছি 7 12 84। তাহলে 12 থেকে যদি আমি 7 বিয়োগ করি, তাহলে চলে আসবে, তাহলে x স্কয়ার প্লাস 12x মাইনাস 7x মাইনাস 84 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখান থেকে একটা x কমন নেব, তাহলে থাকবে x প্লাস 12 মাইনাস 7 কমন নিলে থাকবে x প্লাস 12। তাহলে দুটো x প্লাস 12 এর জন্য কটা? একটা। ভেরি গুড, একটা কমন নিয়ে নিলাম x প্লাস 12, তাহলে থাকলো x মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এবার হয় আর নয়, আমাদের শেষ
জ্ঞান হয় আর নয়। তাহলে হয় একবার x প্লাস 12 সমান সমান 0, না হয় x মাইনাস 7 সমান সমান 0। তাহলে এখান থেকে x সমান সমান কত হবে -12, আর না হলে x সমান সমান +7। তাহলে তোমরা বলো আয়তক্ষেত্রের প্রস্থ কোনোদিন নেগেটিভ হতে পারে? তাহলে এটা কি গ্রাহ্য? তাহলে এটা অগ্রাহ্য, অগ্রাহ্য। আর এটা গ্রাহ্য তো, তাহলে এটা গ্রাহ্য। আর এর সাথে সাথে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে এখনই। তাহলে আমরা এবার উত্তর লিখবো। তাহলে এবার আমরা উত্তর লিখবো, উত্তর লেখা প্র্যাকটিস করতে হবে। যে তাহলে আমাদের ক্ষেত্রফলের তো থেকে আমরা বের করে ফেললাম x এর মান। তাহলে পরিসীমার কাছে যাব, তার আগে আমরা একটুখানি লিখি। তাহলে আমরা এখন পরিসীমা, উত্তরটা একটু পরে লিখছি, তার আগে আমরা একটু লিখে নিই। তাহলে পরিসীমা সমান সমান তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত হবে x প্লাস 5 মানে 7 5 12, তাই না? আর প্রস্থ হচ্ছে 7। তাহলে এখানে যোগ করলে কত হয় 19, 19 দুগুণ 38, 38 সেন্টিমিটার হয়ে যাচ্ছে কি পরিসীমা। আমাদের পরিসীমা জানতে চেয়েছিল। তাহলে তোমরা যদি মনে করো এর আগে একটুখানি লিখবে, এখানে লিখে নিতে পারো। তাহলে দৈর্ঘ্য সমান সমান x প্লাস 5 মানে হচ্ছে 7 যোগ 5 মানে হচ্ছে 12 সেন্টিমিটার, আর প্রস্থ মানে হচ্ছে 7 সেন্টিমিটার। ব্যাস, তারপরে পরিসীমা বের করে দিলে শেষ হলো। তাহলে আমাদের সেই দিদির যে আঁকা, কোন দিদি, সুজাতা দিদির যে আঁকার যে একটা আয়তকার চিত্র ছিল, এই কাগজ ফাগজ ছিল, তাহলে তার পরিসীমা কত 38 সেন্টিমিটার। তাহলে কি করে করলাম বোঝা গেল? তাহলে ওরা ক্ষেত্রফল বলে দিয়েছিল 84, আর দৈর্ঘ্য প্রস্থের অন্তর বলে দিয়েছিল 5। তাহলে আমরা ধরে নিলাম প্রস্থ x, দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 5। তাহলে আমাদের হিসেবে ক্ষেত্রফল x ইন্টু x প্লাস 5। তো সেখান থেকে মিডল টার্ম করে কিন্তু আমরা উত্তর বের করে ফেললাম। x এর মান 7, তো দৈর্ঘ্য হলো 7 5 12, আর প্রস্থ হলো 7। তাহলে পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ 12 যোগ 7, আর সেখান থেকে হলো 19, 19 দুগুণ 38 সেন্টিমিটার। একদম ইজি অঙ্ক। তো চলো তাড়াতাড়ি করে টুকে নাও, এর পরের অঙ্ক তোমাদেরকে আমি আবার দেখাচ্ছি। তো আমরা এখন 12 দাগের অঙ্কটাকে সলভ করব। 12 দাগের অঙ্কটা কিন্তু স্টার মার্কিং অঙ্ক, তোমরা একটু স্টার মারবে। ইম্পর্টেন্স অঙ্ক আমি বলবো, 12 দাগটা খুব ভালো। দেখো, ভালো মন্দ বিচার বিবেচনা হয় কিভাবে জানো? আমরা অনেকে ভাবি কি স্টার মার্কিং কেন দেব, এগুলো উচিত না। দেখো, পরীক্ষার আগের দিন রাত্রে কিন্তু সব করে যাওয়া সম্ভব না। সেদিন 100 পিস অঙ্ক করতে গেলে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার। এর জন্যে সারা বছর তো একটা আমরা টোটাল অঙ্ক প্র্যাকটিস করি, কিন্তু এমন কিছু অঙ্ক থাকে যেগুলো পরীক্ষার আগের দিন না দেখে যাওয়াই যাবে না। সেই টাইপসের অঙ্কগুলোকেই বলা হয় স্টার মার্কিং অঙ্ক। তো সেই রকম অঙ্কগুলোকে আমরা কিন্তু স্টার দিই। অনেকে ভাবে এটাই সাজেশন, এটাই আসবে, এবার এটা আসলে স্যার তখন জিন্দাবাদ, আর যদি এটা না আসে স্যার তখন মুদ্রাবাদ, এরকম একটা ব্যাপার, তাই না? তো স্যারের নিপাত যা, কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, তখন স্কুলের মধ্যে তোমরা অনেক কিছু বলো। কিন্তু কখনো এটা ভাবো না যে স্যার তো কোয়েশ্চেন বানাচ্ছে না, স্যার বাইরে থেকে সাজেস্টিভ কোয়েশ্চেনও বলছে না, বলছে স্টার মার্কিং কোয়েশ্চেন। এবার তোমরা যদি সেটা সাজেশন ভেবে নিয়ে আর অন্য অঙ্কগুলো না করাও, সেটা তো নয়। আমি অনেকের এটাই বোঝাতে পারি না, সারা বছর আমরা যখন অঙ্ক করাই আমরা তো কখনোই বলি না যে একটা চ্যাপ্টারে 7টা অঙ্কই করে যাবি আর আমি করাবো না, এমন তো না। আমরা প্রত্যেকটা অঙ্কই তো করিয়ে দিই। তাহলে তুমি ওই অঙ্কগুলোর ভিতর থেকে আসতে পারো না কেন? অনেকে আছে স্টার মার্ক না আসলে আমি কিছু পারবো না, ওই সাজেশন না আসলে আমি কিছু পারবো না। এটা কিন্তু ভুল ধারণা। তাহলে আমি বসে বসে তো শুধু ওই 4টে 5টা অঙ্ক করে দিলেই হয়ে যেত, তাহলে এতগুলো অঙ্ক আমি করছি কেন? কি, তাই না? এতগুলো অঙ্ক করার তো কোনো প্রয়োজন ছিল না। তাহলে আমরা সব অঙ্ক করাচ্ছি মানে তোমাকে সব করতে হবে। তো চলো কথা না বলে 12 দাগটা শুরু করি। 12 দাগের অঙ্কটা আমরা একটু দেখে নিই। চলো দেখ, সিরাজদের বর্গাকার বাগানের বাইরের চারিদিকে এত। আচ্ছা, বর্গাকার একটা বাগান আছে সিরাজদের, এই যে হচ্ছে সেই বর্গাকার বাগান। বাগানের চারিদিকে একদম সমান চওড়া একটা রাস্তা আছে, এই যে সমান চওড়া একটা রাস্তা আছে। কত 2.5 মিটারের একটা রাস্তা আছে। খুব ভালো। তো রাস্তাটির ক্ষেত্রফল বলা রয়েছে আবার 165। রাস্তার ক্ষেত্রফল বলা আছে, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত 165 মিটার স্কয়ার, তাই না? রাস্তার ক্ষেত্রফল কত 165 মিটার স্কয়ার। তো আমাদের এখন বের করতে হবে ওই বর্গাকার বাগানটির ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য। মানে আমাদের এটার ক্ষেত্রফল বের করতে হবে, কি তাই না? এটার ক্ষেত্রফল বের করতে হবে, আর এটার কর্ণ মানে এটার কর্ণ বের করতে হবে। তো করব। দেখো, কর্ণ বের করতে গেলে আমাদের প্রয়োজন কি তোমরা জানো সবাই? বাহু, তাই না? আমরা জানি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য বাহু √2 আর ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। তাহলে রাস্তার ক্ষেত্রফলটা বলে দিয়েছে এত। তাহলে আমরা একটুখানি ছোট ছোট করে বোঝার চেষ্টা করি। চলো আমরা ধরে নিই যে বর্গাকার বাগানটার আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ছিল x মিটার করে ছিল মনে করো। তাহলে এখন উভয় দিক থেকে 2.5 মিটার বেড়ে গেছে, তার মানে কত হবে x প্লাস 5। তাহলে বাইরের পার্টটা কত হলো x প্লাস 5। তাহলে আমরা এখন বাইরেরটা একবার বের করব, ভিতরেরটা একবার বের করব। তাহলে বিয়োগ করে দেবো যেটা, সেটাই হচ্ছে রাস্তা। তাহলে সেটা মানেই কত 165।
তাহলে চলো আমরা করে ফেলি। তাহলে এবার আমরা প্রথমে লিখবো যে শুধু বাগানের ক্ষেত্রফল না, আমরা লিখবো যে বাগান সহ রাস্তার ক্ষেত্রফল। তাহলে বাগান সহ রাস্তার ক্ষেত্রফল তাহলে কত হবে, বাহু স্কয়ার x প্লাস 5 তার হোল স্কয়ার, মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে হচ্ছে x স্কয়ার প্লাস 10x প্লাস 25 এত মিটার স্কয়ার। আচ্ছা, এবার আমরা বের করব বাগানের ক্ষেত্রফল। বাগানের ক্ষেত্রফল তাহলে x স্কয়ার, কারণ বাগানের প্রত্যেকটা বাহু কত করে ছিল, x, তাহলে বাহু স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার। ক্লিয়ার হলো সবার? তো এবার আমরা কি করব, রাস্তার ক্ষেত্রফল বের করব। তাহলে রাস্তার ক্ষেত্রফল, তাহলে এই টোটালটা মানে হচ্ছে x স্কয়ার প্লাস 10x প্লাস 25, তার থেকে বিয়োগ করব কত, x স্কয়ার। বোঝা গেল? তাতে বিয়োগ করব কত, x স্কয়ার। এইটা এই ছোটটা, তাহলে প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার কেটে গেল, থাকলো 10x প্লাস 25। তাহলে এবার এইটা মানে কত, এইটা মানেই এইটা না? তাহলে আমরা এখন করে ফেলি। তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, তার মানে 10x প্লাস 25 সমান সমান 165। তাহলে এখান থেকে 10x সমান সমান 165 বিয়োগ 25। তাহলে এখান থেকে 10x সমান সমান 165 থেকে 25 বাদে কত থাকে, 140। তাহলে 0 0 কেটে গেল, তাহলে x এর মান কত দাঁড়ালো, 14। তাহলে এবার এক এক করে আমরা অ্যানসার বের করতে পারবো। তাহলে বাগানের দৈর্ঘ্য পেয়েছি 14, তাহলে বাগানের ক্ষেত্রফল কত, 14 স্কয়ার। তাহলে আমরা এখন উত্তর করব। তাহলে বাগানের ক্ষেত্রফল 14 স্কয়ার। বাগানের ক্ষেত্রফল কত, 14 স্কয়ার। তাহলে 14 14 কত হয়, গুণ করলে 196 মিটার স্কয়ার। এবার আমরা বের করব কর্ণ। তাহলে বাহু √2, তাই তো? তাহলে a √2 মানে হচ্ছে 14 √2। বইয়ে দেখো √2 ভ্যালু বলা আছে, আমি একটু আগে দেখলাম বইয়ে √2 ভ্যালু বলা আছে। তাহলে 14 ইনটু 1.414, তাহলে এটা গুণ করলে কত হয়, তাহলে এই দুটো গুণ করলে হয় 19.796 এত মিটার স্কয়ার। ক্লিয়ার অঙ্ক, একদম সোজা। তাহলে আরেকবার বুঝিয়ে দিই। তাহলে আমাদের এই ছিল বাগান, বাগানের বাইরে ছিল রাস্তা। তাহলে বাগানের দৈর্ঘ্য ধরে নিয়েছিলাম x করে, তাহলে প্রত্যেকটা বাহু যদি x হয় তাহলে ওর ক্ষেত্রফল কত হবে, x স্কয়ার। বাগানের বাইরে 2.5 মিটার, মানে টোটাল 5 মিটার ছেড়েছি, তাহলে x প্লাস 5 করে রয়েছে এখন বাহুগুলো, ঠিক আছে? তাহলে তার ক্ষেত্রফল কত, x প্লাস 5 তার হোল স্কয়ার। এখানে a প্লাস b তার হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করেছি, a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। তাহলে এই টোটালটার থেকে ছোটটা বিয়োগ করে দিলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম 10x প্লাস 25, সেটা মানে 165। সেখান থেকে x এর ভ্যালু বের করলাম 14, তার মানে বাগানের ক্ষেত্রফল 14 স্কয়ার 196, আর কর্ণ বাহু √2 মানে 14 √2। বইয়ের √2 ভ্যালু বলা ছিল 1.414, তাহলে ওটা করলে হয় 19.796 মিটার স্কয়ার। এর সাথে সাথেই শেষ হলো কিন্তু 12 দাগ। চলো তাড়াতাড়ি করে তোমরা চলো এবার আমরা একটু 15 দাগের অঙ্কটা করে নিই। 15 দাগের অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্স অঙ্ক। আচ্ছা, যে অঙ্কগুলো মিডিলে মনে করো 2-1টা বাদ থাকছে, এটা কিন্তু তোমরা হোমওয়ার্ক থাকছে, আর ভিডিও যখন শেষ হয়ে যাবে পার্ট সব, দেখবে যে সব অঙ্কই হয়ে গেছে। তো যারা এখনো বলছি পার্ট 1 পার্ট 2 দেখোনি, ডেসক্রিপশনে লিংক আছে, দেখে নাও। আচ্ছা, 15 দাগ। মৌসুমীদের বাড়ির আয়তকার বড় হল ঘরের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 9:5। তাহলে এটা মনে করো একটা হল ঘর যার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 9:5। খুব ভালো। পরিসীমা 140 মিটার, খুব সুন্দর। ওই হল ঘরের মেঝেতে 25 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটারের আকারের আয়তকার টালি বসাতে হবে। তাহলে প্রতি 100 টালির দাম যদি 500 টাকা হয়, তাহলে কত টাকা টালি লাগবে? তার মানে আমাদের এই ঘরটাতে মেঝের আবার বলে দিয়েছে মাপ, মেঝের মাপটা বলেছে 25 সেন্টিমিটার, আর তার সাথে রয়েছে হচ্ছে 20 সেন্টিমিটার। তো এই যে ব্যাপারটা রয়েছে, এখানে আমরা টালি বসাবো, ঠিক আছে? তো এই টালি বসাতে আমাদের কতগুলো টালি লাগবে না বের করলে বুঝবো কি করে কত টাকা লাগবে? ওরা বলে দিয়েছে যে 100 টালির দাম 500 টাকা। তাহলে আমাদের কপিস টালি লাগবে সেটাকে দেখি, তারপর হিসেবটা করে ফেলবো। 100 টালির দাম 500 টাকা, একটা টালির দাম কত, আর আমাদের যতগুলো টালি লাগবে তত দাম কত। ক্লিয়ার? তা চলো আমরা একটু অঙ্কটাকে করে ফেলি। মনে করি দৈর্ঘ্য 9x মিটার আর প্রস্থ কত, 5x মিটার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 9x মিটার আর প্রস্থ হচ্ছে 5x মিটার। তাহলে আমরা এখন একটা পরিসীমা বের করতে পারবো তো? হ্যাঁ, তাহলে পরিসীমা, তাহলে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তার মানে 28x, কি তাই তো? 28x। তাহলে এবার প্রশ্ন অনুসারে
প্রশ্নানুসারে, তাহলে আমাদের পরিসীমা 28x আর ওরা বলে দিয়েছে কত 140। এখান থেকে কাটাকাটি করি 140/28, তাহলে কত হলো 5, তাই না? তাহলে 5 মিটার বেরিয়ে গেল। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এই যে আয়তকার যে জায়গাটা ছিল তার দৈর্ঘ্য প্রস্থ 9x 5x ধরে নিয়েছিলাম, x এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে x এর ভ্যালু হচ্ছে কত 5 মিটার। তাহলে এই 5টা এখন বসালে দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে আমরা এখান থেকে দৈর্ঘ্যটা একটু অন্য কালিতে করে দিচ্ছি। তাহলে দৈর্ঘ্য কত 9 গুণ 5 মানে 45 মিটার, তাই তো? আর প্রস্থ কত 5 গুণ 5 মানে 25 মিটার। ক্লিয়ার হলো? তাহলে আমরা এখন কি করতে পারবো, এইটার ক্ষেত্রফল বের করতে পারবো তো? এটা ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে এবার এর ক্ষেত্রফল মানে কত 45 গুণ 25। এবার ওরা বলে দিয়েছে একটা যে 25 সেন্টিমিটার আর 20 সেন্টিমিটারের কি ছিল, এটা টালি। তাহলে আমরা এখন কি করবো, এই টোটালটাকে যদি এটা দিয়ে ভাগ করে দিই তাহলে কত পিস টালি লাগবে সেটা বের করতে পারবো। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমরা এখন যে টালিগুলো ইউজ করব সেই টালিগুলোর ক্ষেত্রফল কত 25 সেন্টিমিটার গুণ 20 সেন্টিমিটার। তাহলে আমরা কি করবো, এটা একটু মিটার নিয়ে যাব। তাহলে আমরা লিখবো, এখানে লিখবো যে টালির দৈর্ঘ্য, তাহলে টালির দৈর্ঘ্য ছিল কত 25 সেন্টিমিটার, তার মানে 0.25 মিটার। আচ্ছা, আর প্রস্থ কত টালির বলো 20 সেন্টিমিটার। তাহলে 20 সেন্টিমিটার মানে 0.20 মিটার। ক্লিয়ার? তাহলে আমরা এখন কি করব, আমরা এই দুটোর গুণফলকে এই ক্ষেত্রফলটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে টালির সংখ্যা পেয়ে যাবো। তাহলে আমাদের টালির সংখ্যা বের করছি আমরা, কোথায় করছি, এখানে করছি কিন্তু, হ্যাঁ স্টার মার্কিং দিয়ে করলাম এই পার্টটা। তাহলে টালির প্রয়োজন বা টালি সংখ্যা, তাহলে টালি সংখ্যা, তাহলে আমরা যে জায়গায় টালিটা বসাবো তার ক্ষেত্রফল হচ্ছে 45 গুণ 25, আর যেখানে টালির মানে লাগাবো সেই টালিগুলো হচ্ছে কি ক্ষেত্রফল 0.25 গুণ 0.20। তাহলে পয়েন্ট তোলো, কত হয়, এটা হয় তো? তাহলে এবার কাটাকাটি করো, ছোট ছোট করে কাটাকাটি করো। তাহলে এই তো 25 কেটে যায় নাকি? তাহলে কত হয়, আর এটাও চলে আসে 2 দুগুণ 4, এটা করি 5 দুগুণ 10, তাই না? থাক এটা 45, আর কিছু থাকলো না তো। তাহলে এবার গুণ করলে কত আসে টোটাল ওখানে 45, একটু লিখে দিই নাহলে বোঝা যাবে না। 45 থাকলো, 100 থাকলো আর 5 থাকলো। তাহলে একটু গুণটা করি, এখানে হলো 5 5 25 5, হাতে থাকলো কত 2, 4 5 20 আর 2 22, আর পেছনে দুটো শূন্য। তাহলে এতগুলি কিন্তু টালি লাগবে, তাই না? বোঝা গেল? পেছনে দুটো শূন্য, তাহলে 22,500 টালির প্রয়োজন। বুঝতে পারলে তো কত টালির প্রয়োজন? 22,500 টালির প্রয়োজন। তাহলে তোমরা বলো যে 100 টালির দাম কত? 500 টাকা। তাহলে আমরা এখন লিখছি কিন্তু ফাইনাল উত্তর। তাহলে 100টি টালির দাম কত টাকা? 500 টাকা। তাহলে একটি টালির দাম কত? 500/100, আর আমাদের 22,500 টালির দাম বের করব। তাহলে 500/100 ইন্টু 22,500। তাহলে এখান থেকে 5-এর সাথে এটা গুণ করব, দুটো শূন্য তো থাকছে। 5 5 25 5, হাতে হচ্ছে 2, 5 দুগুণ 10 আর 2 12, 12 2 হাতে 1, 5 দুগুণ 10 আর 1 11। তোমরা দেখতে পেলে অ্যানসারটা আসলে কিন্তু 1,12,500 টাকা। তাহলে আমাদের এই যে জায়গাটা ছিল, অর্থাৎ টালি লাগাবো যে জায়গাটায়, তাহলে সেই কতগুলো টাকার টালি লাগবে? 1,12,500 টাকার কিন্তু টালি লাগবে। আরেকটু তাহলে বুঝিয়ে দিই। তাহলে প্রথমে দৈর্ঘ্য প্রস্থ বলা ছিল, ইস্টু আকারে ছিল, অনুপাত আকারে, সেখান থেকে আমরা ধরে নিলাম 9x 5x, সেখান থেকে পরিসীমা করে ফেললাম 28x, প্রস্থ অনুসারে আমাদের পরিসীমা সমান সমান বইয়ের পরিসীমা 140, সেখান থেকে x এর ভ্যালু বের করলাম 5 মিটার। তাহলে এক একটা টালির দৈর্ঘ্য বের করে ফেললাম 5 নং 45 আর 5 5 25 মিটার। আচ্ছা, এটা হচ্ছে জায়গাটার দৈর্ঘ্য। এখানে টালির দৈর্ঘ্য বলা আছে 25 সেন্টিমিটার, সেটা মিটারে নিয়ে গেলাম 0.25 মিটার। প্রস্থ ছিল 20 সেন্টিমিটার, চলে গেল মিটারে 0.20 মিটার। তাহলে আমি টালির সংখ্যা বের করলাম, টোটাল জায়গার ক্ষেত্রফল যেখানে টালি বসবে আর টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিলাম। তাহলে চলে আসলো টালি 22,500 টালি লাগলো। তাহলে এবার 100টি টালির দাম 500 টাকা, একটা টালির দাম কত আর 22,500 টালির দাম কত? উত্তর 1,12,500 টাকা। শেষ হলো। চলো নেক্সট অঙ্ক করে দিচ্ছি, আগে এটা টুকু নাও। তো এবার দেখো 17 দাগের অঙ্কটা করব। অনেকক্ষণ ধরেই কিন্তু ক্লাসটা চলছে, এটাই কিন্তু আমাদের আজকে শেষ অঙ্ক থার্ড এপিসোডের।
তো তোমরা কতটা ভালো বুঝলে অবশ্যই কমেন্ট করবে। তোমরা যদি আমাদের অনলাইনে, আবারও বলছি, অনলাইন ক্লাসে জয়েন করো, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স দুটোই কিন্তু তোমাদের পড়ানো হবে। রেকর্ডেড ভিডিও থাকছে, লাইভ ক্লাস থাকছে, ডাউট ক্লিয়ারেন্স থাকছে, স্পেশাল পিডিএফ থাকছে, সাজেস্টিভ কোশ্চেন থাকছে, টোটাল স্টাডি মেটেরিয়ালস কিন্তু ফ্রিতে তোমরা পেয়ে যাবে। তাই যারা যারা ভাবছো আমাদের অনলাইন ক্লাসে জয়েন করবে তারা কিন্তু ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবে। সেখানে হোয়াটসঅ্যাপ করো, তুমি তোমার নাম ঠিকানা সেগুলো লিখে পাঠাও, আমরা অবশ্যই তোমাকে আমাদের অনলাইন ক্লাসে কিন্তু জয়েন করিয়ে নেব। তো চলো কথা না বলে শুরু করি আজকের শেষ অঙ্ক, 17 দাগের অঙ্ক। চলো 17 দাগ, যার শেষ ভালো তার সব ভালো, কি তাই তো? 17 দাগটা আমরা খুব ভালোভাবে করব। একটি আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। তাহলে একটি আয়তাকার জমি আছে, এই যে সেই আয়তাকার জমি, যার কর্ণের দৈর্ঘ্য কত মিটার? 15 মিটার আছে কর্ণের দৈর্ঘ্য। বলেছে দৈর্ঘ্য প্রস্থের অন্তর 3 মিটার, তাহলে জমিটির পরিসীমা ও ক্ষেত্রফল কত? তাহলে দৈর্ঘ্য প্রস্থের অন্তর কত মিটার? 3 মিটার। তাহলে প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য হবে x + 3, তাই তো? দৈর্ঘ্য প্রস্থের অন্তর যেহেতু বলে দিয়েছে, তাহলে প্রস্থ যদি x হয় দৈর্ঘ্য কত হবে? x + 3। তাহলে আমাদের এখন কি বের করতে হবে? আমাদের এখন বের করতে হবে জমিটির পরিসীমা ও ক্ষেত্রফল। তাহলে পরিসীমা মানেই দৈর্ঘ্য প্রস্থ লাগবে, ক্ষেত্রফল মানেই কি লাগবে? দৈর্ঘ্য প্রস্থ লাগবে। তো চলো আমরা একটু করি, যে মনে করি আমরা এখান থেকে শুরু করছি অঙ্কটা। মনে করি প্রস্থ কত মিটার? x মিটার, মিটারে আছে তো সব, x মিটার। আর দৈর্ঘ্য কত মিটার? তাহলে x + 3 মিটার। কি সবাই একমত আমার সাথে? তাহলে মনে করি প্রস্থ হচ্ছে x মিটার আর হচ্ছে দৈর্ঘ্য কত? x + 3। তাহলে আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেনে চলে যাব, একবারে অ্যাকর্ডিং টু কোশ্চেন। তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য কি জানি? √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, তার মানে x + 3 তার হোল স্কয়ার প্লাস x স্কয়ার, কি তাই তো? আর সেটা মানেই তো হচ্ছে 15। ওরা তো বলে দিয়েছে কর্ণ 15। তাহলে আমাদের হিসাবে কর্ণ কত? √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, আর ওদের হিসাবে কর্ণ কত? 15। তাহলে আমাদেরটা সমান সমান ওদেরটা। তাহলে আমরা করে ফেলি, বা রুট এক পাশ থেকে আরেক পাশে গেলে কি হয়? স্কয়ার হয়। আর এটা a + b তার হোল স্কয়ারের সূত্রে অ্যাপ্লাই করছি, a² + 2ab, তাই না, প্লাস b² প্লাস x² সমান সমান 15 15 225। একবার স্কয়ার করে দিলাম, বোঝা গেল? রুট এক পাশ থেকে এক পাশে গেল, কি হলো? স্কয়ার হলো। তাহলে 15 এর স্কয়ার 15 15 225, আর এখানে a + b তার হোল স্কয়ার, তাহলে a² + 2ab মানে 2 * x * b মানে 3 2 6 6x + b² মানে 3 3 9। তাহলে এবারে কত হয় দেখো, কত হয় দেখো। তাহলে x দুটো যোগ করলে কত হয়? 2x² প্লাস এখানে হয় 6x + 9 - 225 = 0। তাহলে এবারে একটা মিডল টার্ম কিন্তু ফ্যাক্ট থেকেই যাচ্ছে। তাহলে 2x² প্লাস 6x, 225 থেকে 9 বিয়োগ করলে কত থাকে? 225 থেকে 9 216, কত? তাহলে 225 থেকে 9 বিয়োগ করলে কত থাকে? 216। ব্যাস। দেখো আরেকটু ছোট করে নিই আমি অঙ্কটাকে, আরেকটু ছোট করে নিই আমি, একটু 2 কমন নিয়ে নিন, তাহলে দেখো আরো ছোট হয়ে যেতে পারে। 2 কি কমন যাবে? হ্যাঁ যাবে। চলো তাহলে এটা হলো x² প্লাস 3x মাইনাস, তাহলে এটা 10 × 2 = 20, 8 × 2 = 16, তাই না? 108। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে 2 কমন নিলে কি হলো? x² প্লাস 3x মাইনাস 108। তো এবার 2 এক পাশ থেকে আরেক পাশে গেল, ভাগ। তাহলে শূন্যকে যাই দিয়ে ভাগ করি না কেন, অ্যানসার কত আসবে? তাহলে আমাদের ফাইনাল যে ইকুয়েশনটা আসলো x² প্লাস 3x মাইনাস 108 = 0। তাহলে আমরা এখন কি করব? এই ইকুয়েশনটাকে সলভ করব। তাহলে 108 এর মিডল টার্ম 9 12 108, তাহলে 9 12 থেকে 9 বিয়োগ করে কত থাকে? 3 থাকে। তাহলে আমরা এখন করে ফেলি x² প্লাস 12x মাইনাস 9x মাইনাস 108 = 0। হয়ে গেল? তাহলে বা x কমন নেব, থাকলো x + 12 মাইনাস 9 কমন গেল, x + 12। তাহলে দুটো x + 12 এর জন্য একটা x + 12 আর একটা x - 9। তাহলে এখান থেকে x + 12 সমান সমান 0, x - 9 সমান সমান 0। তাহলে x এর মান -12, নালে x এর মান হচ্ছে +9। বোঝা গেল? তাহলে আমরা মাইনাস মানটা কি নেব? নেব না। তাহলে আমরা পজিটিভ মানটাকে নেব। তাহলে x এর মান কত পেলাম? 9। তাহলে আমরা এখান থেকে প্রস্থ পেয়ে গেলাম। তাহলে প্রস্থ সমান সমান কত? 9 মিটার। আর দৈর্ঘ্য তাহলে কত হবে? দৈর্ঘ্য কত হবে? তাহলে 9 + 3 মানে হচ্ছে 12 মিটার। তাহলে এবার আমাদের কি কি বের করতে হবে? এবার জমিটির কি বের করতে হবে? পরিসীমা আর হচ্ছে ক্ষেত্রফল। তাহলে প্রথমে আমরা বের করব পরিসীমা। আমরা বোর্ডের এখানে করে দিচ্ছি নাকি এখানে করে দিই। তাহলে পরিসীমা, তাহলে পরিসীমা 2 * দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 * দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে কত হয়? তাহলে 2 × 21, তাই তো? তাহলে 42 মিটার হয়ে গেল প্রস্থ। আরটা কি জানতে চেয়েছে?
ক্ষেত্রফল জানতে চেয়েছে, তাহলে ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ 9×108 মিটার স্কয়ার। দেখা না গেলে আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে ক্ষেত্রফল কত বেরোলো? তাহলে ক্ষেত্রফল হচ্ছে 108 মিটার স্কয়ার। আর পরিসীমা কত বেরোলো বলো? পরিসীমা বেরোলো হচ্ছে 42 মিটার। কমপ্লিট। তো শেষ হলো। এর সাথে সাথে আমাদের আজকের ক্লাস তোমরা কতটা এনজয় করলে, কতটা বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লাগে বা তোমাদের যদি মনে হয় তোমাদের কোনো কাজে লেগেছে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চাইলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। তোমাদের একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট আমাদের জন্য কিন্তু নেক্সট ভিডিও রসদ। আর বেশি কথা বলবো না, সবাই ভালো করে পড়াশোনা করো। সেকেন্ড সামেটিভ পরীক্ষা কিন্তু আর বেশি দিন নেই, শীঘ্রই চলে আসবে। ততদিনে তোমাদের সিলেবাসটাকে শেষ করো। দেখা হচ্ছে নতুন এপিসোডে, একটা ফ্রেশ এপিসোডে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, পড়তে থাকো, শিখতে থাকো, বুঝতে থাকো, দেখবে রেজাল্ট ভালো হবেই হবে। টেক কেয়ার সবাই, ভালো থেকো।